পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, পরীক্ষা প্রায় চলেই এসছে। আশা করি তোমরা WBSLST এডুকেশনের বাকি ইউনিটের যে ডিসকাশানগুলো এবং স্ট্যাটিস্টিক্সের পুরো ইউনিটের যে থিওরিটিক্যাল ক্লাস সেগুলো ইতিমধ্যেই দেখা শেষ করে ফেলেছ। তোমরা যদি সমস্ত ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই উপকৃত হবে, তোমাদের কোশ্চেন সলভ করতে অনেক সুবিধা হবে পরীক্ষা হলে, এবং অনেক কোশ্চেন তোমরা রিলেটেড পাবে বা একই ধরনের প্রশ্ন পাবে। তাও শেষ মুহূর্তের জন্য বেশ আরও কিছু প্রিপারেশন প্রয়োজন, আরও কিছু প্রশ্ন আলোচনা করা প্রয়োজন, প্রশ্ন প্র্যাকটিস করা প্রয়োজন, যাতে তোমাদের প্রিপারেশানটা শেষ মুহূর্তে গিয়ে পথ না হারিয়ে ফেলে, তোমাদের প্রিপারেশানে যাতে তোমরা থাকতে পারো সেই জন্য। এবং বেশ কিছু প্রয়োজনীয় প্রশ্ন উত্তরও আলোচনা করা প্রয়োজন, নতুন কিছু শেখা প্রয়োজন। তো এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সের সাব ইউনিট বি এর থিওরিটিক্যাল ক্লাস তো করেছি আমরা, কিন্তু প্রশ্ন উত্তরের আলোচনা সেইভাবে করিনি। তাই আজকের আলোচনার বিষয় এই সাব ইউনিট বি, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সের যে ইউনিট 10 তার সাব ইউনিট বি। আর যারা এখনও সমস্ত ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে WBSSCর মধ্যে গেলে সমস্ত ইউনিটের ভিডিওগুলো পেয়ে যাবে এবং সেগুলো দেখতে পারবে যা যা ইউনিট পড়ানো হয়েছে। তো আজকের ক্লাসটাও তোমরা শেষ পর্যন্ত দেখো, স্ট্যাটিস্টিক্সের অনেকগুলো ধারণা পাবে, অনেকগুলো জায়গা পরিষ্কার হবে। হয়তো তোমরা পড়েছো বা ভিডিওগুলো দেখেছো, ক্লাস করেছো, সেই প্রিপারেশানটাকে ঝালিয়ে নাও, কতটা তোমরা বলতে পারছো, কতটা করতে পারছো, প্রিপারেশান কেমন আছে। আমি উত্তরে আসবো পরে, প্রশ্ন যখন শুনবে তোমরা নিজেরা বলার চেষ্টা করবে যে এটার উত্তর কি, বোঝার চেষ্টা করবে এবং তার সাথে ম্যাচ করাবে আমি যখন উত্তর বলবো, তাহলে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশান কেমন চলছে। তো চলো আমরা শুরু করি আজকের আলোচনা। নমস্কার, তোমাদের এডুইডেন্সে স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন, হুইচ ইজ নট আ প্রপার্টি অফ দ্য নর্মাল প্রবাবিলিটি কার্ভ? হুইচ ইজ নট আ প্রপার্টি অফ দ্য নর্মাল প্রবাবিলিটি কার্ভ? স্বাভাবিক সম্ভাবনা বক্ররেখার কোনটি বৈশিষ্ট্য নয়? সিমেট্রিক্যাল, মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মোড, অ্যাসিমটোটিক, প্লেটিকার্টিক। স্বাভাবিক সম্ভাবনা বক্ররেখার কোনটি বৈশিষ্ট্য নয়? হুইচ ইজ নট আ প্রপার্টি অফ নর্মাল প্রবাবিলিটি কার্ভ। কি হবে উত্তর তোমরা কমেন্ট করেও জানাতে পারো। সিমেট্রিক্যাল, মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মোড, কোনটা বৈশিষ্ট্য নয়? অ্যাসিমটোটিক, প্লেটিকার্টিক। সমমিত, মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মোড, অ্যাসিমটোটিক, অসীম রূপে ঘেঁষা, প্লেটিকার্টিক বা সমতল বন্টন, কোনটা ঠিক? কোনটা স্বাভাবিক সম্ভাবনা বক্ররেখার বৈশিষ্ট্য নয়? দেখে নিই সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে অপশান ডি বা প্লেটিকার্টিক। অপশান ডি বা প্লেটিকার্টিক। প্লেটিকার্টিক আমরা জানি কার্টোসিসের একটা টাইপস। কার্টোসিসের মূলত 3টে টাইপস, কিন্তু মেসোকার্টিককে আমরা নর্মাল প্রবাবিলিটি কার্ভ বলেই জানি। তো সেক্ষেত্রে লেপ্টোকার্টিক আর প্লেটিকার্টিক হলে আমরা নর্মাল থেকে বিচ্যুত হই। এই লেপ্টোকার্টিক এবং প্লেটিকার্টিক কিন্তু নর্মাল প্রবাবিলিটি কার্ভের ক্যারেক্টারিস্টিক্স নয়। যখন প্লেটিকার্টিক হয়ে যাচ্ছে কার্ভ তখন সেটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলবো না, তাই এইটাই অ্যান্সার হবে। পরের প্রশ্ন, in a normal distribution the percentage of cases between -1 sigma and +1 sigma is। একটি স্বাভাবিক বন্টনে -1 সিগমা থেকে +1 সিগমার মধ্যে প্রায় কত শতাংশ কেস থাকে? একটি স্বাভাবিক বন্টনে -1 সিগমা থেকে +1 সিগমার মধ্যে প্রায় কত শতাংশ কেস থাকে? 34.13%, 68.26%, 95.44%, 99.72%, কোনটা ঠিক? একটি স্বাভাবিক বন্টনে -1 সিগমা থেকে +1 সিগমার মধ্যে প্রায় কত শতাংশ স্কোর থাকে? সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ -1 সিগমা থেকে +1 সিগমার মধ্যে 68.26% শিক্ষার্থীর স্কোর থাকে।
এই যে 68.26%, -1 থেকে +1, -2 থেকে +2 সিগমার মধ্যে 95% 4 আর -3 সিগমা থেকে +3 সিগমার মধ্যে 99.72%। আর এখানে এই 34.13% একদিকের 1 সিগমার মধ্যে থাকবে, অর্থাৎ যদি এরকম নর্মাল প্রবাবিলিটি কার্ভ হয় তার +1 সিগমা এখানে, -1 সিগমা এখানে, তাহলে এই জায়গার মধ্যে 68.26% স্কোর থাকছে। এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে বেরোবে 34.13। তাহলে এর একদিকে 34.13 থাকছে আর একদিকে 34.13, টোটাল 68.26%। তো তোমাদেরকে যদি জিজ্ঞেস করে শুধু +0 থেকে +1 সিগমা বা 0 থেকে -1 সিগমার মধ্যে কত শতাংশ শিক্ষার্থীর স্কোর থাকে, তখন 34.13 হবে। এগুলো সমস্ত থিওরিটিক্যাল ক্লাসে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নাও। দেখো তোমরা স্ট্যাটিস্টিক্স থেকে কিন্তু কোনো প্রশ্ন মিস হবে না, তোমরা যদি ভালো করে থিওরিটিক্যাল ক্লাসগুলো দেখে নাও তোমরা সমস্ত প্রশ্ন করতে পারবে যদি বুঝে নাও। তাই এখনই গিয়ে এই ক্লাস শেষ করে প্লেলিস্টে গিয়ে WBSSCর মধ্যে গিয়ে স্ট্যাটিস্টিক্সের সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারো। পরের প্রশ্ন, দ্য টোটাল এরিয়া আন্ডার আ নর্মাল কার্ভ, দ্য টোটাল এরিয়া আন্ডার আ নর্মাল কার্ভ, স্বাভাবিক বক্ররেখার নিচে মোট ক্ষেত্রফল। স্বাভাবিক বক্ররেখার নিচে মোট ক্ষেত্রফল কত? এর সঠিক উত্তর কি? মোট ক্ষেত্রফল মানে এই যে নিচটা থাকে, তলাটা নর্মাল প্রবাবিলিটি কার্ভের, তার মোট ক্ষেত্রফল কত? 0, 0.5, 1, 100। মোট ক্ষেত্রফল কত? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে 1 হবে। অ্যাকচুয়ালি টোটাল প্রবাবিলিটি 100%, 100% মানে 1, 0.5% মানে 0.5 মানে 50%। নর্মাল প্রবাবিলিটির যদি আমরা হাফ করি, একদিকে থাকে 0.5 অর্থাৎ 50% আর একদিকে 0.5 50%। প্রবাবিলিটি স্কেল যে 1 কেন বলা হচ্ছে? প্রবাবিলিটি স্কেল হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, এটা পার্সেন্টেজে করলে 0 থেকে 100%, কিন্তু প্রবাবিলিটি স্কেল 0 থেকে 1 পর্যন্ত মেজার করে, তাই 1 মানে পুরোটা ফুল 100%, তাই এখানে অ্যান্সার হবে 1। পরের প্রশ্ন, if mean equal to 50, SD equal to 10, what is the probability of a score between 40 and 60? যদি গড় 50, SD 10 হয় তবে 40 এবং 60-এর মধ্যে স্কোর হওয়ার সম্ভাবনা কত? মানে কত স্কোর থাকবে 40 এবং 60-এর মধ্যে? গড় যদি 50 হয় এবং SD যদি 10 হয় তাহলে 40 থেকে 60-এর মধ্যে কত স্কোর থাকবে? এটা একটু ক্যালকুলেশন করে বলতে হবে 40 এবং 60-এর মধ্যে কত স্কোর থাকবে। দেখে নিই এর উত্তর কি হবে। এর উত্তর হচ্ছে 68.26%। আমরা জানি নর্মাল প্রবাবিলিটির এই যে নিচের অংশটা এটা কি ফলো করে? জেড স্কোর ফলো করে। জেড স্কোর 1 সিগমা, 2 সিগমা, 3 সিগমা, জেড স্কোর ফলো করে চলে এই নিচের দিকটা। এবার আমাকে বলেছে আমি জানি +-1 সিগমার মধ্যে কত পার্সেন্ট থাকে, একটু আগেই করলাম। +-2 সিগমার মধ্যে, +-3, অর্থাৎ কত থেকে কত ডিস্টেন্সে কত পার্সেন্ট শিক্ষার্থীর স্কোর থাকে সেটা অলরেডি আমি জানি নর্মাল প্রবাবিলিটি কার্ভের ক্যারেক্টারিস্টিক্স থেকে। হয়তো সময় লাগছে কিন্তু শোনো, বুঝতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। তো 40 এবং 60-এর মধ্যে কত স্কোর আছে সেটা জানতে চেয়েছে। তাহলে আমাকে এই 40-এর মান ঠিক কোন সিগমা এবং 60-এর মান ঠিক কত সিগমা সেটা বের করতে হবে। তাহলেই কিন্তু আমরা বলে দিতে পারবো কত স্কোর আছে এর মধ্যে। কি করে বের করব? জেড স্কোর। জেড স্কোরে ফেলে দিলেই কিন্তু আমরা বের করে নিতে পারবো 40 মানে ঠিক নর্মাল প্রবাবিলিটির নিচে সেটা কত সিগমা হচ্ছে। 40-এর জেড স্কোর করবো। জেড স্কোরের আমরা সূত্র জানি x - m বাই সিগমা। এক্স মানে এখানে স্কোর, এম মানে মিন, সিগমা মানে SD। এখানে তাহলে স্কোর কত? 40 মাইনাস এম মানে মিন বলা হচ্ছে 50 আর SD বলা হচ্ছে 10। তাহলে কত হবে? -10/10 -1। তাহলে -1 সিগমা হয়ে গেল এই জায়গায়, -1 সিগমা। আর অন্যদিকে রয়েছে 60-এর বের করব। 60 - 50/10
10/10 ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস 1 সিগমা, তাহলে -1 সিগমা থেকে +1 সিগমার মধ্যে একটু আগেই করলাম কত পার্সেন্ট শিক্ষার্থীর স্কোর থাকে, 68.26% হয়ে গেল অঙ্ক। তো এইভাবে যাই স্কোর দিক কিন্তু আমরা বের করতে পারবো। তাই 68.26% শিক্ষার্থীর স্কোর। এই দেখো জেড স্কোর বের করেছে -1 +1। পরের প্রশ্ন, ইফ ডিস্ট্রিবিউশন ইজ নর্মাল ইটস স্কিউনেস ইকুয়াল টু ড্যাশ। যদি একটি বন্টন স্বাভাবিক হয় তবে তার বক্রতা কত হবে, অর্থাৎ তার স্কিউনেস কত হবে। স্বাভাবিক বন্টনের স্কিউনেস কত সেটাই জানতে চেয়েছে। অবভিয়াসলি 0, অনেকেই জানো, বলতে পেরেছো। স্বাভাবিক বন্টন মানে তো কোনো সেটা স্কিউড না, সেটাইতে কোনো স্কিউনেস উপস্থিত নেই। যদি স্কিউনেস থাকতো সেটা স্বাভাবিক বন্টন হতো না, তাই স্বাভাবিক বন্টনের স্কিউনেস কিন্তু 0। পরের প্রশ্ন, এই যে উত্তরে পরের প্রশ্ন দেখে নেব। ইফ মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড ডিস্ট্রিবিউশন ইজ কল্ড। যদি গড় মধ্যকের থেকে বড় হয় এবং মধ্যক মোডের থেকে বড় হয় তাহলে বন্টনটি কী হবে? তাহলে বন্টনটি নর্মাল, পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড, সিমেট্রিক্যাল। যখন কোনো একটা বন্টনের মিন মিডিয়ানের থেকে বড় হয়, মিডিয়ান মোডের থেকে বড় হয়, মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড, তখন ডিস্ট্রিবিউশনটাকে কী বলা হয়? নর্মাল ডিস্ট্রিবিউশন, পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার বি। বিতে কী রয়েছে? বিতে রয়েছে পজিটিভলি স্কিউড। যখন মিন সবচেয়ে বড় হবে, মিন সবচেয়ে বড় হবে মিডিয়ান এবং মোডের থেকে, এবং মিডিয়ান মোডের থেকে বড় হবে, অর্থাৎ মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড হবে, তখন সেটাকে আমরা বলবো পজিটিভলি স্কিউড। সেটা হবে পজিটিভলি স্কিউড। চলে যাই পরের প্রশ্নে। ইফ মিন 20 মিডিয়ান 25 মোড 30 দ্য ডিস্ট্রিবিউশন ইজ নর্মাল, পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড, নান। এরকমও প্রশ্ন আসতে পারে। খুব সুন্দর প্রশ্ন এটা একটা। যদি কোনো বন্টনের মিন 20 হয়, মিডিয়ান 25 হয়, মোড 30 হয়, তাহলে ডিস্ট্রিবিউশনটি ঠিক কী ধরনের? নর্মাল, পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড, নান। কোনটা ঠিক? মিডিয়ান 20, মিন 20 বলা হচ্ছে, মিডিয়ান 25, মোট 30, বন্টনটি কি? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো সি। সি মানে নেগেটিভলি স্কিউড। কেন নেগেটিভলি স্কিউড? এখানে দেখো মোট 30 মানে মোট সব থেকে বড়, তাই মোট গ্রেটার দেন মিডিয়ান, মোট মিডিয়ানের থেকে বড়, আবার মিডিয়ান মিনের থেকে বড়, গ্রেটার দেন মিন। যেখানে মোট বড় হয়, মিডিয়ান সবচেয়ে ছোট হয়, সেটাকে বলা হচ্ছে নেগেটিভলি স্কিউড। আর উল্টোটা আগের কোশ্চেনে করলাম, যেখানে মিন বড় হয় মোট ছোট হয়, সেটাকে বলা হচ্ছে পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। তো পরের প্রশ্ন দেখে নিই। কার্টোসিস রেফার্স টু, কার্টোসিস বলতে কি বোঝায়? সিমেট্রি অ্যান্ড অ্যাসিমেট্রি, পিকনেস অ্যান্ড ফ্ল্যাটনেস, ডিসপারশন অ্যান্ড নর্মালিটি, কোরিলেশন অ্যান্ড নন নর্মালিটি। কার্টোসিস বলতে কি বোঝায়? সিমেট্রি অ্যান্ড অ্যাসিমেট্রি, পিকনেস এবং ফ্ল্যাটনেস, ডিসপারশন এবং নর্মালিটি। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সের কোশ্চেনে তোমাকে একটু ইংলিশ দেখতেই হবে। ইংলিশটা দেখলেই তোমার বেশি সুবিধা হবে, কারণ বাংলাতে শব্দগুলো একটুখানি অন্যরকম বুঝতে অসুবিধা হয়। তোমরা ইংলিশ ভার্সানটাও দেখবে স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন অ্যান্সারে। তো ইংলিশ ভার্সানটা খুব কমন। অনেক সময় স্ট্যাটিস্টিক্সের কোশ্চেনে মানে ইংলিশ ভার্সানটাই বাংলাতে লেখা থাকে, কার্টোসিস লেখা থাকে কয়াকার। তো ইংলিশ ভার্সানটা খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্সে। কার্টোসিস রেফার্স টু সিমেট্রি অ্যান্ড অ্যাসিমেট্রি, পিকনেস, ফ্ল্যাটনেস, ডিসপারশন অ্যান্ড নর্মালিটি, কোরিলেশন অ্যান্ড নন নর্মালিটি। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো অ্যান্সার বি, অর্থাৎ পিকনেস এবং ফ্ল্যাটনেস। কার্টোসিস বলতে বোঝায় কতটা পিক রয়েছে অথবা কতটা ফ্ল্যাট, চিত্রটা কতটা পিক নিয়েছে অথবা কতটা ফ্ল্যাট, সেটাই কার্টোসিস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9।
আ টল ন্যারো কার্ভ কম্পেয়ার টু নর্মাল ইজ, স্বাভাবিকের তুলনায় একটি লম্বা এবং সরু বক্ররেখাকে কি বলা হয়? অর্থাৎ যে কার্ভটা বলা হচ্ছে লম্বা এবং সরু নর্মাল কার্ভের তুলনায়, স্বাভাবিক চিত্রের তুলনায়, সেটাকে কি বলা হয়? মেসোকার্টিক, লেপ্টোকার্টিক, প্লেটিকার্টিক, স্কিউড, কোনটা ঠিক? যে কার্ভটা স্বাভাবিকের তুলনায় সরু এবং লম্বা সেই কার্ভটাকে কি বলা হবে? মেসোকার্টিক, লেপ্টোকার্টিক, প্লেটিকার্টিক, স্কিউড। অর্থাৎ স্বাভাবিক বন্টন এরকম হয়, আর তার থেকে যদি লম্বা হয় কার্ভ তাহলে সেটা হবে এরকম, আর ফ্ল্যাট হলে হবে এরকম। তো যে কার্ভটা সরু, এই যে সরু এবং লম্বা, সেটাকে কি বলা হচ্ছে? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ কি বলা হচ্ছে? লেপ্টোকার্টিক। যে কার্ভ স্বাভাবিক বন্টনের তুলনায় সরু এবং লম্বা তাকে বলবো আমরা লেপ্টোকার্টিক। পরের প্রশ্ন, ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন উইথ লো পিক ইজ কল্ড, ঠিক তার উল্টোটা, যেটা আমি দেখালাম ফ্ল্যাট। নিম্ন শিখরযুক্ত সমতল বন্টনকে কি বলা হয়? নিম্ন শিখরযুক্ত সমতল বন্টনকে কি বলা হয়? মেসোকার্টিক, লেপ্টোকার্টিক, প্লেটিকার্টিক, স্কিউড। নিম্ন শিখরযুক্ত সমতল বন্টনকে কি বলা হয়? মেসোকার্টিক, লেপ্টোকার্টিক, প্লেটিকার্টিক নাকি স্কিউড? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে অপশান সি বা প্লেটিকার্টিক। তো স্বাভাবিক বন্টনের তুলনায় যে কার্ভটা চ্যাপ্টা হয় তাকে আমরা বলবো প্লেটিকার্টিক। পরের প্রশ্ন, দ্য 50th পার্সেন্টাইল ইজ, 50তম পার্সেন্টাইল হলো মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, কোনটা ঠিক? দ্য 50th পার্সেন্টাইল ইজ, 50তম পার্সেন্টাইল হলো খুব সোজা মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ। যারা পারছো না এগুলো তারা কিন্তু স্ট্যাটিস্টিক্সের থিওরিটিক্যাল ক্লাসগুলো ইমিডিয়েট দেখো, এখান থেকেও তো 5-6টা প্রশ্ন আসবে, তাই এই ইউনিটটা অ্যাভয়েড করার মধ্যে তোমার মার্কস ভালো নিয়ে আসার কিন্তু সমস্যা হবে। তাই এই ইউনিটটাও না অ্যাভয়েড করে বরং স্ট্যাটিস্টিক্সই এমন একটা ইউনিট যেখান থেকে তুমি যদি ভালো করে শিখে নাও তুমি ফুল মার্কস ক্যারি করতে পারো, তুমি শিওর থাকবে মার্কস সম্পর্কে। তাই আমি বলবো থিওরিটিক্যাল, যারা পারছো না, যারা পারছো ভেরি গুড, কিন্তু যারা পারছো না থিওরিটিক্যাল ক্লাসগুলোতে যাও, প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে WBSSCর মধ্যে যাও, তোমরা স্ট্যাটিস্টিক্সের সমস্ত থিওরিটিক্যাল ক্লাসগুলো পেয়ে যাবে, সেগুলো দেখো, দেখবে এই সমস্ত কিছু খুব সুন্দর করে ধরে ধরে বোঝানো রয়েছে। দ্য 50th পার্সেন্টাইল ইজ, 50তম পার্সেন্টাইল হলো মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ। আমি খুব ডিটেলসে এখন বোঝাতে পারবো না কারণ এখন প্র্যাকটিসের সময়, অলরেডি বুঝিয়ে ক্লাস দেওয়া আছে। তো দেখে নিই এর সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো অপশান বি বা মিডিয়ান। 50th পার্সেন্টাইল মানে সেটাকে বলা হচ্ছে মিডিয়ান। দেখে নিই পরের প্রশ্ন, আ পার্সেন্টাইল র্যাঙ্ক অফ 90 মিনস, পার্সেন্টাইল র্যাঙ্ক 90 এর মানে কি? টপ 90%, বটম 10%, স্কোর বেটার দেন 90%, স্কোর 90 মার্ক। পার্সেন্টাইল র্যাঙ্ক অফ 90 মিনস, এই সমস্ত কিছু কিন্তু থিওরিটিক্যাল ক্লাসে করানো আছে। তোমরা যারা বুঝতে পারছো না তারা একবার দেখো, সব বুঝতে পারবে। পার্সেন্টাইল র্যাঙ্ক মানে তোমাদের জানতে হবে, যারা জানো তারা ফট করে বলে দেবে। আর পার্সেন্টাইল র্যাঙ্ক অফ 90 মিনস টপ 90%, বটম 90%, স্কোর বেটার দেন 90%, স্কোর 90 মার্কস। কোনটা ঠিক? দেখি সঠিক উত্তর কি। অপশান সি, স্কোর বেটার দেন 19%। অর্থাৎ পার্সেন্টাইল র্যাঙ্ক হলো এমন একটি বিন্দু যা তার নিচে কত শতাংশ স্কোর আছে তা নির্দেশ করে। 90 পার্সেন্টাইল মান সম্পর্কে যদি 10 বেরোয় তাহলে 10 এমন একটা বিন্দু যার নিচে 90% শিক্ষার্থীর স্কোর আছে। তাই স্কোর বেটার দেন 90%, এটাই অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ইন আ ক্লাস অফ 100 আ স্টুডেন্ট ইজ 75th পার্সেন্টাইল, হাউ মেনি স্টুডেন্টস স্কোর বিলো হিম? 100 জন ছাত্রের ক্লাসে একজন ছাত্র 75তম পার্সেন্টাইলে থাকলে কতজন তার নিচে?
যে ছাত্রটি 75তম পার্সেন্টাইলে আছে কতজন তার নিচে আছে? 25, 50, 75, 100, কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো 75। একটু আগেই বললাম পার্সেন্টাইল পয়েন্ট এমন একটা বিন্দু যা নির্দেশ করে তার নিচে নির্দিষ্ট শতাংশ স্কোর রয়েছে, অর্থাৎ 75 পার্সেন্টাইলে যে থাকবে, যার অবস্থান থাকবে 75 পার্সেন্টাইলে যার অবস্থান থাকবে তার নিচে 75% শিক্ষার্থীর স্কোর আছে, এটাই নির্দেশ করে। পরের প্রশ্ন, in a class of 200 a student percentile rank 60, how many students scored below him? 200 জনের ক্লাসে, এবার তো বুঝলে কিছুটা, 200 জনে 60 মানে বলা হচ্ছে এমন একটা পয়েন্ট যার নিচে 60% শিক্ষার্থীর স্কোর আছে। তাহলে 200 জনের ক্লাসে একজন ছাত্রের পার্সেন্টাইল র্যাঙ্ক যদি 60 হয়, কতজন তার নিচে থাকবে? 200 জনের ক্লাস বলা হচ্ছে, কতজন থাকবে বলা হচ্ছে, কত পার্সেন্ট এখানে জিজ্ঞেস করা হয়নি। 60, 100, 120, 140, তাহলে 60% শিক্ষার্থীর স্কোর থাকে। 200-র মধ্যে কত থাকবে দেখে নিই সঠিক উত্তর। 120, কারণ 100 জন থাকলে সেখানে 60% শিক্ষার্থীর স্কোর থাকতো। 60% মানে 100-র মধ্যে 60, 200 জন বলা হচ্ছে, তার মানে তার নিচে 120 জন শিক্ষার্থীর স্কোর থাকবে। এগুলো সব বুঝতে পারবে পার্সেন্টাইল র্যাঙ্কের ক্লাসটা যদি ভালো করে দেখো। পরের প্রশ্ন দেখে নিই। পার্সেন্টাইল ইজ পজিশন অফ আ স্কোর ইন টার্মস অফ পার্সেন্টেজ, আ র স্কোর, a rank order, a mean score. Position of a score in terms of percentage, a raw score, a rank order, a mean score, কোনটা ঠিক? পার্সেন্টাইল ঠিক কি দেখে নি সঠিক উত্তর। সঠিক উত্তর হলো অপশান এ, পার্সেন্টাইল হলো পজিশন অফ আ স্কোর ইন টার্মস অফ পার্সেন্টেজ। পরের প্রশ্ন, ফর্মুলা অফ জেড স্কোর ইজ, জেড স্কোরের সূত্র কি? এক্স মাইনাস এম বাই এস ডি, এক্স মাইনাস এস ডি বাই এম, এম মাইনাস এক্স বাই এস ডি, নান, কোনটা ঠিক? সঠিক উত্তর কি দেখে নিই সঠিক উত্তর কি। 16-এর সঠিক উত্তর হলো এ, এক্স মাইনাস এম বাই এস ডি। পরের প্রশ্ন, মেন ইকুয়াল টু 60, এস ডি ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 70, জেড ইকুয়াল টু কত? এই তো জেড স্কোরের সূত্রে ফেললে বেরিয়ে যাবে, এক্স মাইনাস এম বাই সিগমা, বের করে ফেলো, দেখবে কত অ্যান্সার হচ্ছে। গড় দেওয়া আছে, এসডি দেওয়া আছে, স্কোর দেওয়া আছে, জেড জানতে চেয়েছে, জেড জানতে চেয়েছে। এখানে কী দেওয়া আছে? এক্স, এক্স মানে জেড স্কোরের সূত্র আমরা জানি এক্স মাইনাস এম বাই সিগমা। এখানে জেড দেওয়া আছে, সরি এক্স দেওয়া আছে, এসডি দেওয়া আছে, মিন দেওয়া আছে। এক্সের জায়গায় এক্স 70 বসিয়ে দাও, মিনের জায়গায় 60 বসিয়ে দাও, আর এসডির জায়গায় 10 বসিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। দেখি কত হচ্ছে। সঠিক উত্তর এ বা +1। পরের প্রশ্ন, ইফ জেড ইকুয়াল টু -2, মিন 50, এসডি 5, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, আর আমরা ভুল করে আসি, পারি না। যদি জেড স্কোরের যারা সূত্র জানে তারাও করতে পারে না, কারণ জেড স্কোর বের করতে জানে, কিন্তু জেড স্কোর দেওয়া থাকলে স্কোর কী করে বের করতে হবে সেটা জানে না। এখানে তো জেড স্কোর দেওয়া আছে, আমরা জানি জেড স্কোরের ফর্মুলা কি। জেড স্কোরের ফর্মুলা জেড ইকুয়াল টু স্কোর মাইনাস মিন বাই সিগমা। তো এখানে কি দেওয়া আছে? এখানে জেড দেওয়া আছে -2 ইকুয়াল টু এক্স দেওয়া নেই, গড় দেওয়া আছে 50, এসডি দেওয়া আছে 5। এবার এই এক্সটা আমাকে বের করতে হবে, এই -2 জেড। তো এক্সটা আমি কিভাবে বের করব? আমি প্রথমে মাল্টিপ্লাই করতে পারি, এক্স 5-এর সঙ্গে 2-এর যদি সমান চিহ্নের এদিক ওদিক থাকে তাহলে ডায়াগোনাল মাল্টিপ্লাই হয়, তাহলে 5 দুগুণে 10, মাইনাস আছে তাহলে -10 হয়ে যাবে, আর এদিকে এক্স -50, 10টাকে 50-র দিকে নিয়ে চলে যাব, তাহলে 10টা কী হবে? প্লাস হয়ে যাবে, বা 50টাকে 10-এর দিকে নিয়ে আসলেও হবে। 50টাকে আমি 10-এর দিকে নিয়ে আসি, 50টা মাইনাস আছে,
10-এর দিকে আসলে সমান চিহ্নের ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 50 প্লাস হয়ে গেল -10 ইকুয়াল টু এক্স। তাহলে কত হবে? 50 - 10 করলে 40 ইকুয়াল টু এক্স, বা এক্স ইকুয়াল টু 40। তো 40 অপশান এ অ্যান্সার হবে। দেখে নিই মিলছে কি না। হ্যাঁ, এই তো অপশান এ অ্যান্সার। ভেরি গুড। তো তোমরা যারা বলতে পেরেছো খুব সুন্দর। তোমরা এগুলো এই সমস্ত কিছু আমি করিয়েছি স্ট্যাটিস্টিক্সে, না পারার কিছুই নেই। যারা পারছো না তারা দেখো নি, ভিডিওগুলো দেখো, অবশ্যই পারবে। পরের প্রশ্ন, ফর্মুলা ফর টি স্কোর। টি স্কোরের ফর্মুলা কি? টি ইকুয়াল টু 10z প্লাস 50, টি ইকুয়াল টু z প্লাস 100, টি ইকুয়াল টু 50z প্লাস 10, টি ইকুয়াল টু 100z প্লাস 5। কোনটা ঠিক? ফর্মুলা ফর টি স্কোর। টি স্কোরের ফর্মুলা কি? দেখে নিই টি স্কোরের ফর্মুলা কি। টি স্কোরের ফর্মুলা হচ্ছে অপশান এ, 10z প্লাস 50। পরের প্রশ্ন, ইফ জেড ইকুয়াল টু 1.5, টি ইকুয়াল টু হোয়াট? যদি জেড সমান 1.5 হয় তবে টি সমান কত? আমরা টি স্কোরের সূত্র একটু আগে দেখলাম। কি দেখলাম? 10z প্লাস 50। এই দেখে নাও, তাহলে সেই সূত্রে ফেলবো। টি সমান 10z প্লাস 50 অলরেডি আমরা জানি। তাহলে টি ইকুয়াল টু 10 ইন্টু জেড দেওয়া আছে কত? 1.5 প্লাস 50। ক্যালকুলেশন করিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে, এই দেখো সেম ফর্মুলাতে করেছে, 65। 10-এর সঙ্গে 1.5 গুণ করলে 15, আর 50 প্লাস করে দিলে 65। পরের প্রশ্ন, ফর্মুলা ফর স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন ইজ। স্পিয়ারম্যানের র্যাঙ্ক সহ সম্পর্কের সূত্র হলো r equal to 1 minus 6 summation d square divided n into n square minus 1, r equal to summation xy divided by n, r equal to summation into x minus m into y minus m divided by nsd x xd sd y। কোনটা ঠিক? সঠিক উত্তর কি? র্যাঙ্ক ডিফারেন্সের স্পিয়ারম্যানের সূত্র কি? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ r equal to 1 minus 6 summation d square by n into n square minus 1। সরি, পরের প্রশ্ন দেখে নিই। কোরিলেশন কোএফিসিয়েন্ট অলওয়েজ লাইস বিটুইন। সহসম্পর্ক সহগ বা আর কোরিলেশন কোএফিসিয়েন্ট সবসময় কত সীমার মধ্যে থাকে? সহসম্পর্কের সহগাঙ্ক সবসময় কত সীমার মধ্যে থাকে? -2 টু +2, -1 টু +1, 0 টু +1, 0 টু +100। অর্থাৎ -2 থেকে +2 এর মধ্যে, -1 থেকে +1 এর মধ্যে, 0 থেকে +1 এর মধ্যে, 0 থেকে 100-র মধ্যে। কোরিলেশন কোএফিসিয়েন্ট অলওয়েজ লাইস বিটুইন। সহসম্পর্কের সহগাঙ্ক সবসময় কত সীমার মধ্যে থাকে? দেখে নিই সঠিক উত্তর, খুব সোজা, অপশান বি, অর্থাৎ -1 থেকে +1। পরের প্রশ্ন, ইফ r equal to 0 ইট মিনস। যদি r equal to 0 হয় তবে নো কোরিলেশন, পারফেক্ট কোরিলেশন, পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন। কোনটা অ্যান্সার হবে? ফট করে বলো। যদি r equal to 0 হয়, যারা এগুলো পারছো না তারা স্ট্যাটিস্টিক্সে খুবই দুর্বল, ইমিডিয়েট যাও, ভিডিওগুলো ডিটেলসে দেখো, খাতা পেন নিয়ে নোট করো, সব বুঝে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ইফ r equal to 0 ইট মিনস নো কোরিলেশন, পারফেক্ট কোরিলেশন, পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন। কোনটা ঠিক? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বা নো কোরিলেশন। 0 মানে 0 কোরিলেশন। কোরিলেশন 3 ধরনের হয়, পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, 0 কোরিলেশন। যদি কোরিলেশন প্লাসে আসে, +0.5, +0.6, +0.52 এরকম যদি আসে তাহলে সেটা পজিটিভ কোরিলেশন। মাইনাস আসলে -0.25, তো তাহলে নেগেটিভ কোরিলেশন। আর যদি 0 আসে, 0 কোরিলেশন, কোনো সম্পর্ক নেই। পরের প্রশ্ন, পিয়ারসন্স প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন ইজ ইউজড ফর। তাহলে র্যাঙ্ক ডিফারেন্স কার? একটু আগে আমরা দেখলাম স্পিয়ারম্যান কোরিলেশন বলা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্সকে, তাহলে র্যাঙ্ক ডিফারেন্স স্পিয়ারম্যানের। আর প্রোডাক্ট মোমেন্ট কার? এই দেখো পিয়ারসন।
পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট আর র্যাঙ্ক ডিফারেন্স স্পিয়ারম্যান, এগুলোও জেনে নেওয়ার আছে। তুমি এই কোশ্চেন দেখে গেলে কিন্তু বলবে আর ওখানে পরীক্ষায় এসছে র্যাঙ্ক ডিফারেন্স কার, অপশান আছে স্পিয়ারম্যান পিয়ারসন। স্যার তো বলেছিলেন পিয়ারসন স্পিয়ারম্যান দুটোই কোরিলেশন বলেছিলেন, কোনটা কার সেটা তো বলেননি, লেখাই আছে কোশ্চেনে। তো উত্তর দেখার সাথে সাথে কোশ্চেনটাও দেখো ভালো করে। তো Pearson's product movement correlation is used for nominal data, ordinal data, interval বা রেশিও ডেটা নাকি কোয়ালিটেটিভ ডেটা? পিয়ারসনস প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কখন ব্যবহার করা হয়? নমিনাল ডেটা থাকলে, অর্ডিনাল ডেটা থাকলে, ইন্টারভেল বা রেশিও ডেটা থাকলে, কোয়ালিটেটিভ ডেটা থাকলে, কোনটা ঠিক? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ইন্টারভাল বা রেশিও ডেটা থাকলে। পরের প্রশ্ন, ইফ সামেশন ডি স্কোয়ার ইকুয়াল টু 10 n ইকুয়াল টু 5 ফাইন্ড স্পিয়ারম্যানস আর। স্পিয়ারম্যানের আর এর ফর্মুলা আমরা একটু আগে দেখেছি, কি দেখেছিলাম? স্পিয়ারম্যান আর ইকুয়াল টু দেখেছিলাম 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। তো এখানে দেখো সামেশন ডি স্কোয়ার দেওয়া আছে, n দেওয়া আছে, জাস্ট ফর্মুলায় পুট করো, তাহলে আর ইকুয়াল টু 1 - 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার এখানে 10, n বলা হচ্ছে 5, n স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 1। এবার ক্যালকুলেশন করে দাও, বেরিয়ে যাবে। দেখি কত উত্তর আছে। সঠিক উত্তর হলো অপশান বি। অপশান বি মানে 0.8। দেখো এখানে তাই করা হয়েছে, 1 - 6 সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। 1 - 6 ইন্টু 10 যেটা বলছিলাম, 5 ইন্টু 24 কেন, n স্কোয়ার মানে 5 × 5 = 25 মাইনাস 1 ডাইরেক্ট 24 করে দিয়েছে। তো এইভাবে ক্যালকুলেশন করে কিন্তু বেরিয়েছে উত্তর 0.5, কিন্তু 0.5 অপশানে নেই, অ্যান্সার 0.5 হবে। -24 দেখে নিই একবার তাহলে 60/120, 120কে 60 দিয়ে ডিভাইডেড করলে 0.5, 1 - 0.5 করলে থাকবে 0.5। তাহলে অ্যান্সার কিন্তু 0.5 হবে, কিন্তু অপশানে নেই, অপশানগুলো ভুল আছে এখানে। তা 0.8 হবে না, 0.5 হবে। ক্যালকুলেশন করে দেখে নেবে, যা আসবে সেটাই অ্যান্সার। ক্যালকুলেশন করে 0.5 আসছে। পরের প্রশ্ন, in a distribution mean equal to 100 SD equal to 15 what percentage of cases fall between 85 and 115? একটি বন্টনে গড় 100, SD 15, 85 এবং 115-র মধ্যে প্রায় কত শতাংশ কেস পড়ে আছে? একটু আগেই দেখালাম, জেড স্কোরে কনভার্ট করতে হবে প্রথমে স্কোরগুলোকে, তারপরে যত সিগমা বেরোবে তার মধ্যে কত আছে সেটা বের করতে হবে। দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে 68.265, কারণ 68 পয়েন্ট মানে অপশান সি। কারণ 85কে জেড স্কোরে পরিবর্তন করলে -1 বেরোচ্ছে, 115কে পরিবর্তন করলে +1। আমরা জানি -1 থেকে +1 সিগমার মধ্যে 68.26% শিক্ষার্থীর স্কোর থাকে, তাহলে 85 আর 115-র মধ্যে সেম স্কোর থাকবে। পরের প্রশ্ন, ইফ x equal to 10, 20, 30, y equal to 20, 40, 60, then r equal to what? যদি x সমান 10, 20, 30 হয়, y সমান 20, 30, 60 হয়, তবে r সমান কত? মানে x এবং y এর মধ্যে সম্পর্ক কেমন জিজ্ঞেস করা হচ্ছে। x বলা হচ্ছে 10, 20, 30, অন্যদিকে y বলা হচ্ছে 20, 40, 60। তাহলে দেখো x 10 যখন ছিল তখন y ছিল তার দ্বিগুণ, দুগুণ 20, ঠিক x 20 হলো, y আবার দুগুণ হারে বাড়লো, x 30 হলো, y দুগুণ হারেই বাড়লো। তো x ঠিক যতটা বাড়ছে y ঠিক এক্স্যাক্টলি ততটাই বাড়ছে, তাহলে এক্স্যাক্ট কোরিলেশন থাকা উচিত। দেখি উত্তর কত দিয়েছে।
উত্তর হচ্ছে 1, অর্থাৎ সম্পূর্ণ কোরিলেটেড, সম্পূর্ণ পজিটিভ কোরিলেটেড। ঠিক এক্স যতটা হারে বাড়ছে ওয়াই ঠিক ততটাই হারে বাড়ছে, সব সময় দ্বিগুণ হারেই বাড়ছে, তাই এর কোরিলেশন ওয়াই হবে। তো এরকম যদি প্রশ্ন দেয় কোরিলেশন বের করে দেখতে হবে না, তুমি দেখেই বুঝে যাবে যদি একই হারে বাড়তে থাকে তাহলে সেটা সম্পূর্ণ কোরিলেটেড, তার কোরিলেশন 1 হবে। পরের প্রশ্ন, নেগেটিভ কোরিলেশনস মিনস বোথ ভ্যারিয়েবলস ইনক্রিজ, ওয়ান ইনক্রিজ আদার ডিক্রিজ, বোথ ডিক্রিজ, নান। কোনটা হবে? ঋণাত্মক সহসম্পর্ক বলতে কি বোঝায়? দুটো ভ্যারিয়েবলই বাড়বে, যদি একটা বাড়ে একটা কমবে, নাকি দুটোই একসাথে কমবে, নাকি কিছুই হবে না, একটার অন্যটার ওপর কোনো প্রভাব থাকবে না? কোনটা ঠিক? নেগেটিভ কোরিলেশন ঠিক কি? দুটোই ভ্যারিয়েবল বাড়ে নাকি, অর্থাৎ একটা বাড়লে অন্যটাও বাড়ে, নাকি একটা বাড়লে অন্যটা কমে, নাকি একটা কমলে অন্যটাও কমে? কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ একটা যদি বাড়ে অন্যটা কমে, আর একটা কমলে অন্যটা বাড়ে, সেটাই ঋণাত্মক সম্পর্ক। পজিটিভ হলে একটা বাড়লে অন্যটাও বাড়তো বা একটা কমলে অন্যটাও কমতো, ঋণাত্মক মানে উল্টো হবে, একটা বাড়লে অন্যটা কমবে, একটা কমলে অন্যটা বাড়বে। পরের প্রশ্ন, if r equal to -0.8 then coefficient of determination বা r square equal to what? যদি r equal to 0.8 হয় তবে r square সমান কত? স্কোয়ার করে দিতে হবে, এ তো খুব সিম্পল। উত্তর হবে 64% বা 0.64 মাইনাসে আছে, সরি -0.64, অপশান বি। ও সরি, স্কোয়ার হচ্ছে তো, সরি একদম ভুল বলছি, স্কোয়ার হচ্ছে, যখন স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাসটাও তো স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 0.64। দেখেছো, এইভাবেই কিন্তু আমরা ভুল করি তাড়াহুড়োতে। তো করার সময় স্ট্যাটিস্টিক্সে একদম তাড়াহুড়ো করবে না, ভুল করে ভুল অপশান দাগানো হয়ে যাবে। তাই এটা অপশান এ অ্যান্সার হবে 0.64, কারণ স্কোয়ার যখন করছি তখন কিন্তু মাইনাস উঠে যাবে, কারণ মাইনাসটাও স্কোয়ার হবে। তো মূলত এটা অপশান এ অ্যান্সার হবে। পরের প্রশ্ন, if summation xy equal to 200, n equal to 10, summation x equal to 50, summation y equal to 60, summation x square equal to 300, y square equal to 400, find r। অ্যাকচুয়ালি ঠিক আছে, এটা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট নয়, তাও জেনে রেখে দাও, এরকম নাও আসতে পারে, ঠিক আছে, এটা বাড়তি নলেজ ধরে নাও। অ্যাকচুয়ালি আর নির্ণয় করার আরেকটা সূত্র আছে, বা পিয়ারসনের যে প্রোডাক্ট মুভমেন্ট রয়েছে সেটা নির্ণয় করার আর একটা সূত্র আছে। সেটা নির্ণয় করার কি সূত্র আছে? সেটা নির্ণয় করার প্রোডাক্ট মুভমেন্ট আমরা কিভাবে নির্ণয় করি, প্রোডাক্ট মুভমেন্টের অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে এটা একটা মোস্ট কমন ফর্মুলা, n সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্সের হোল স্কোয়ার ইন্টু সামেশন এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার। তো এইভাবে একটু বড় সূত্র, কিন্তু এটা খুব সোজা। সূত্রটা মনে রাখলে জাস্ট ফর্মুলাগুলো, জাস্ট নাম্বারগুলো, ভ্যালুসগুলো সব দেওয়া রয়েছে, বসিয়ে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে, আর কিছুই না, একটু ঘোরানোর জন্য দেওয়া আছে। এই কোশ্চেনটা হয়তো নাও আসতে পারে, তাও জাস্ট জানার জন্য বলে রাখলাম। তো সেটা দেখে নেবে তোমরা, ক্যালকুলেশন করে একবার দেখে নিতে পারো এই ফর্মুলায় সবগুলো ফেলে কোনটা আসছে, আর যদি এগুলো কোনোটাই না আসে তাহলে ভাবতে হবে অপশানগুলো ভুল আছে। তো সেটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, এমন কোনো ব্যাপার না। এখানে অপশান বি অ্যান্সার দেওয়া আছে, বাট এনি ক্যালকুলেশন ইউ হ্যাভ টু চেক ইন ইউর ওন। তো যাই হোক, যারা এগুলো পারছো না এই কোশ্চেনটা বাদ দিয়ে, এটা আমি এই এসএসসির জন্য খুব একটা ইম্পর্টেন্ট দেখছি না, নেটের জন্য হলে বলতাম ইম্পর্টেন্ট আছে। বাকি 29টা কোশ্চেন তোমাদের জন্য খুবই ভ্যালিড, খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজন। বলা যায় না এসএসসি এটাও দিয়ে দিতে পারে, কি মন হলো। তো সূত্রটা, ফর্মুলাটা দেখে রেখো, জাস্ট পুট করতে হবে, যদি না মনে থাকে ছেড়ে দাও এই কোশ্চেনটা 30। আর বাকি কোশ্চেনগুলো যারা পারছো না তাদের কিন্তু থিওরিটিক্যাল ক্লাসগুলো অবশ্যই দেখা উচিত। তোমরা ক্লাসগুলোতে যাও, তোমরা দেখো, প্লেলিস্টে যাও, WBSSCর মধ্যে যাও, স্ট্যাটিস্টিক্সের সব ক্লাসগুলো দেখো। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা স্ট্যাটিস্টিক্সে
সমস্ত কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করার ক্ষমতা অর্জন করবে যদি ভালো করে বুঝে যাও। তো তোমাদের 10-12 মার্কস কিন্তু কম না এসএসসির জন্য। তো ইউ শুড গো টু ওয়াচ দ্যাট কাইন্ড অফ ভিডিওস ইন প্লেলিস্ট, দেখো তোমরা। এবং তারপরেও যদি কিছু প্রবলেম থাকে কমেন্ট সেকশানে জানাও, আমি অ্যান্সার দিব। এবং এই লাস্ট মুহূর্তের প্রিপারেশানে তোমাদের কী ধরনের প্রিপারেশান চাই, কী ধরনের কোশ্চেন চাই, সেগুলোও কমেন্ট করে জানাও। আমি তো রয়েছি ভিডিও বানানোর জন্য, তোমাদের জন্য। তো তোমরা কমেন্ট করো, আমি দেখে নেব, যে দেখবো যে ধরনের কমেন্ট বেশি আসছে বা যে ধরনের কোশ্চেন অ্যান্সার তোমরা বেশি চাইছো, আমি কিন্তু এই লাস্ট কদিন সেই ধরনের প্রশ্ন উত্তরই আনবো। তো সেটা অবশ্যই জানো, কারণ আমি কী ধরনের প্রশ্ন উত্তর আনবো বা কোন ইউনিট তোমরা চাইছো বা পুরোটা চাইছো কিনা আমি বুঝতে পারছি না, আমি কনফিউজড আছি। তো তোমরা একটু গাইড করলে খুব সুবিধা হয়। তো থ্যাংক ইউ।